সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল, সংকট নিরসনে পশ্চিমাদের চেষ্টা। ইরান ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এনসিপির দলীয় গঠনতন্ত্রের অনুমোদন, নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন শিগগির। ফেনীতে আবারও বন্যার আশঙ্কা, মুহুরী ও সিলোনিয়া নদীর দুই জায়গায় বাঁধে ভাঙন। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির। এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা হলেও তা খোলাসা করেননি পাক সেনাপ্রধান। তবে এই সাক্ষাৎ অস্বস্তি বাড়িয়েছে ভারতের। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা সপ্তম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জুড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে চলমান এই সংঘাতে ইরানকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান, চীন, তুরস্ক, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ। আবার ইসরায়েলের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু দেশ। ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে প্রতিবেশী দেশ পাকিস্তান শুরু থেকেই ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। ট্রাম্প সমর্থন করছেন ইসরায়েলকে, যার কর্মকাণ্ডকে বর্বরোচিত বলছে পাকিস্তান। একই সময়ে পাকিস্তান ইরান থেকে প্রায় ৩,০০০ নাগরিককে ফিরিয়ে আনতে একটি বড় উদ্ধার অভিযান পরিচালনায় ব্যস্ত। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যেই গত বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেছেন ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠক এমন এক সময় হলো যখন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার কথা ভাবছেন, যা পাকিস্তান শুরু থেকেই সমর্থন করছে না। পাকিস্তান যুক্তরাষ্ট্রকে মিথ্যা আর প্রতারণা ছাড়া কিছুই দেয়নি এবং এটি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে 7 বছর আগে অভিযোগ করেছিলেন ট্রাম্প। আর তার পূর্বসূরি জো বাইডেন এই দেশটিকে সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি বলে মন্তব্য করেছিলেন। সেই দেশের প্রতি ট্রাম্পের এই মনোভাব একটি নাটকীয় পরিবর্তন। ট্রাম্প জানান, আসিম মুনিরের সঙ্গে এই সাক্ষাতের প্রধান কারণ ছিল মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাত নিরসনে তার ভূমিকার জন্য ধন্যবাদ জানানো। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় ইরান নিয়ে আলোচনা হয়েছে, তবে কি আলোচনা হয়েছে তা পরিষ্কার নয়। এদিকে পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে ট্রাম্পের মধ্যাহ্নভোজ যেন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বৈঠকের পর ট্রাম্প নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন। তা অবশ্যই মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার বিজ্ঞাপন। ট্রাম্প স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের নিরন্তর প্রচার তার কাছে বিশ্বাসযোগ্য নয়, গ্রহণযোগ্যও নয়। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। বসে নেই ইসরায়েলও। ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে তারা। এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে সুইজারল্যান্ডে আলোচনায় বসেছেন ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপের শীর্ষ কূটনীতিকরা। বৈঠকে বসেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরাও। কোনোভাবেই থামছে না ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। ৮ম দিনে গড়ালো প্রাণঘাতী এই সংঘাত। চলছে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। শুক্রবার ইরানের 3টি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সামরিক কমান্ডার ও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়। এ অবস্থায় দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে তেহরান। ইরান বলছে, ভোরে দেশটির রাজধানীর একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এ অবস্থায় তেহরানের দূতাবাস বন্ধের ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় মাইক্রোসফট অফিসের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে 17 জন আহত হয়। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন তেল আবিব ও হাইফা শহরেও হামলা চালায় ইরান। এ অবস্থায় সংকটের সমাধান খুঁজতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে জেনেভায় আলোচনা শুরু করেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইইউর শীর্ষ কূটনীতিকরা।
পাশাপাশি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বৈঠকে বসেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইসরায়েলের নিঃস্বার্থভাবে আগ্রাসন বন্ধ করাই যুদ্ধ থামানোর একমাত্র উপায়। অপরদিকে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সেই বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। অবশ্য ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলের সঙ্গে হামলায় যুক্তরাষ্ট্র অংশ নিলে তা পুরো মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকাটি জুড়ে হামলায় কমপক্ষে 92 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ত্রাণকর্মীও রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 64 জন গাজার উত্তরে এবং 16 জন নেটজারিম করিডোরের কাছে ত্রাণের জন্য অপেক্ষা করছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, নেটজারিম ত্রাণ কেন্দ্রে ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের দিকে ট্যাঙ্ক ও বিমান থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 55,700-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরান ও গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামপন্থী কয়েকটি দল ও সংগঠন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের জুমার নামাজ শেষে কর্মসূচিতে যোগ দেন সাধারণ মানুষও। এই সময় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। ফিলিস্তিনের পর ইরানে হামলার মধ্য দিয়ে গোটা বিশ্বকে আরও অশান্ত করে তুলেছে ইসরায়েল। মিত্রদের প্রশ্রয়ে জায়ানবাদীদের আস্ফালন বেড়েছে বহুগুণ। এমন অবস্থায় মানবতার পক্ষে ঢাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফতে মজলিস। তাদের সঙ্গে ছিল কয়েকটি সংগঠনও। সমাবেশ থেকে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান বক্তারা। মুসলিম বিশ্বের ঐক্য ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা যখন প্রতিবাদ করছে, তার প্রতিবাদের বিপক্ষে তারা গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। সুতরাং আমরা আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে বলতে চাই, ইসরায়েল যদি তার হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে লড়তে বাধ্য হবে। আজকে তেল আবিব বিভিন্ন এলাকাতে আজকে বোমা পড়ছে, তারা বুঝতে পারছে বোমা মারার শাস্তি কতটুকু হয়। সাথে সাথে আমরা বলতে চাই, মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত পথ ঘুরে আবার একই স্থানে শেষ হয়। এতে সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। দলীয় গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ দলটির 6ষ্ঠ সাধারণ সভায় এই অগ্রগতি হয়। গঠনতন্ত্র অনুযায়ী কেউ 2 বারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবেন না। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য রবিবার আবেদন করবে নতুন এই রাজনৈতিক দল। 2024 সালে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে দেশে গণঅভ্যুত্থান ঘটে। 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। অভ্যুত্থানের 8 মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। শুক্রবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সভায় দলটির গঠনতন্ত্র অনুমোদন করা হয়। পরে সংগঠনের সদস্য সচিব এর বিস্তারিত তুলে ধরেন। কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 2 বার সভাপতি, সর্বোচ্চ 2 বার সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন। আমাদের যে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে, সেই কেন্দ্রীয় কমিটি 3 বছর সময় প্রাপ্ত হবেন। 3 বছর সময়ের সর্বশেষ 3 মাস, সেই 3 মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল
পরবর্তী নির্বাচন আয়োজন করতে হবে। তিনি জানান শিগগিরই নিবন্ধনের জন্য তারা নির্বাচন কমিশনে আবেদন করবেন। দলের নিবন্ধন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধনের বিষয়ে আবেদন দাখিল করার বিষয়ে আমরা সম্মত হয়েছি। এনসিপির নেতারা অভিযোগ করেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। কুরুচিপূর্ণ যে মন্তব্য করা হয়েছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কুরুচিকর মন্তব্য, নোংরা ভাষায় আক্রমণ, অশ্লীলতা, একই সাথে চূড়ান্ত মিথ্যাচার করা হচ্ছে। এনসিপির প্রথম কাউন্সিল খুব শিগগিরই হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা। খুব শীঘ্রই জাতীয় নাগরিক কমিটি এবং মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, দ্রুতই ঠিক হবে দিনক্ষণ, এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীর কাঁটাবনে একটি মসজিদে সদ্যপ্রয়াত গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর স্মরণে মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, দেশের মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। বিএনপির এই কেন্দ্রীয় নেতা আশা করেন নির্বাচনে প্রার্থীর পোস্টার বাতিল ও আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। ফেনীতে ফের চোখ রাঙাচ্ছে বন্যা। টানা বৃষ্টি ও উজানের ঢলের পানির তোড়ে মুহুরী ও সেলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। এছাড়া নওগাঁতেও বাড়ছে বিভিন্ন নদীর পানি। এমন অবস্থায় থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে 25 থেকে 26 জুন সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই চিত্র ফেনীর ফুলগাজী উপজেলার। বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার উত্তর বরইয়া ও গোসাইপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে হু হু করে পানি প্রবেশ করতে শুরু করে লোকালয়ে। এতে উত্তর ও দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়, যা স্থানীয়দের স্মরণ করিয়ে দিচ্ছে 2024 সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে। নতুন করে আতঙ্ক এখন তাদের চোখে মুখে। আমাদের বড়ই অংশ ভেঙেছে গতকাল রাতের দিকে 9টা-10টার দিকে। ইতিমধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘরবাড়ি, মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণের কাজ এবং নির্মাণের মেরামতের কারণে প্রতি বছর আমরা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বাঁধটা ভেঙে আমার নবনির্মিত ছোট একটা ঘর ভেঙে যাচ্ছে, এটা ফিলারের মাটি সরে যাচ্ছে, যে কোনো সময় এটা দুর্ঘটনা করতে পারে, পানির তলা মিশিয়ে যেতে পারে। যে কোনো শুধু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তর বরিয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। সর্বনিম্ন মানের যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে পানি উন্নয়ন বোর্ড। আইসা কোন রকম বালি মাটি দিয়ে চলে যায়, তারপর তারা যে 2 মাস 4 মাস পরে পর্যবেক্ষণ করবে বা পানি কেমন আছে, নদীর কি অবস্থা, বাঁধের কি অবস্থা, তারা ওগুলো আর দেখে না। উত্তরের জেলা নওগাঁতেও টানা বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদীর পানি। এতে প্লাবিত হয়েছে নদী পাড়ের নিম্নাঞ্চল। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। ঢাকার আবহাওয়া অফিস জানায়, থেমে থেমে বৃষ্টি চলার মাঝে সাগরে শিগগিরই সৃষ্টি হতে পারে লঘুচাপ। আগামী 3-4 দিন বৃষ্টিপাত কিছুটা কম থাকবে। এরপর 25 বা 26 তারিখের দিকে আবার উত্তর বঙ্গোপসাগরে আরেকটা লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আবার বৃষ্টিপাত বেড়ে গিয়ে আবার কোথাও কোথাও ভারীতে ক্ষতি পরিবর্তন হতে পারে। শুধুমাত্র মাঝখানে কয়েকদিন কিছুটা বৃষ্টিপাত কম থাকবে, তবে বৃষ্টিপাত থাকবে, একেবারে বৃষ্টিপাত সিজ হবে না। বৃষ্টিপাত থাকবে, বৃষ্টিপাতের মাত্রা আগের গত কয়েকদিনের তুলনায় কমে যাবে এবং বৃষ্টিপাত যেহেতু কমে যাবে, পাশাপাশি তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে গত কয়েকদিনের তুলনায়। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।
বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে পর্যটন সহ উভয় দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর উপর জোর দিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নেপাল বাংলাদেশ ট্যুরিজম মিট শিরোনামে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, পর্যটন বাড়লে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ হবে, তবে পর্যটনের চেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। এ সময় নেপালের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সৌন্দর্য দেখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ নেপাল দূতাবাস ও নেপাল ট্যুরিজম বোর্ড। অনুষ্ঠানে নেপালের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করেন সে দেশের শিক্ষার্থীরা। আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে। আপনাদের মতো পর্যটন উদ্যোক্তা এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করা, যাতে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক সমৃদ্ধ হয়। দূতাবাসের আবশ্যক সমর্থন এবং সহযোগিতা সবসময় উন্মুক্ত। চাহিদা থাকার পরও ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক সেবা প্রদান বন্ধ হয়ে গেছে। কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দরিদ্ররা। সেবাটি পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক চেম্বারে চিকিৎসকদের সেবা দেওয়া শুরু হয় 2023 সালের জুনে। এই সেবার আওতায় বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রোগীরা 400 টাকায় সিনিয়র কনসালটেন্ট, 300 টাকায় জুনিয়র কনসালটেন্ট এবং 200 টাকায় মেডিকেল অফিসারের সেবা নিতে পারতেন। এছাড়া রোগীরা প্যাথোলজি বিভাগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অনেক কম মূল্যে করতে পারতেন। তবে নানা জটিলতায় 2024 সালের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যায় এই সেবা। আমার সীমিত আয়ের কারণে বাহিরে 600-700 টাকা 1000 টাকা ডিজেল দেওয়া ডাক্তার দেখানো সম্ভব না। যে কোনো কারণে এটা বন্ধ হয়েছে। বন্ধ হওয়াতে আমাদের মতন যারা আছে তারা সেবাটা থেকে বঞ্চিত হইতেছি। আমরা মনে করি যে এই প্রকল্পটা বন্ধ একটা গণবিরোধী কাজ। অনতিবিলম্বে এই প্রকল্প আবার চালু করা হোক। হাসপাতালের তথ্য অনুযায়ী 2024 সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য বিভাগের এক সভায় বৈকালিক রোগী দেখা থেকে প্রাপ্ত টাকা চিকিৎসকদের না দেওয়ার নির্দেশনা দেয় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ। এছাড়া একই হাসপাতালে সকাল ও বিকালে ভিন্ন রকম সেবা মূল্য করায় অনেক রোগী চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার করতেন, ফলে বন্ধ হয়ে যায় সেবাটি। তবে দরিদ্র মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের স্বার্থে এই সেবা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যেহেতু একটা ম্যাসিভ আকারে জনগণ এখান থেকে সুবিধা বঞ্চিত হচ্ছে, পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি যাতে এই সার্ভিসটা পুনরায় ফেরত নিয়ে আসা যায় কিনা, এবং যারা রোগী আছে তাদেরকে একটু বোঝানো যে এটা আসলে সম্পূর্ণ সেপারেট একটা সার্ভিস। একাধিকবার যোগাযোগ করা হলেও বৈকালিক সেবা চালুর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমার ঢালি। দীপ্ত, বার্তা কক্ষ। এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। রিকার্ভ পুরুষ এককের ফাইনালে আলিফ 6-4 সেটে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে। সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপ আর্চারির ফাইনালে প্রথম 2 সেটে দারুণভাবে এগিয়েছিলেন আলিফ। প্রথম সেটে তার স্কোর ছিল 28, সেখানে গাকুতোর স্কোর ছিল 27। পরের সেটে আলিফ 29 আর গাকুতো 28 পয়েন্ট স্কোর করেন। এরপর ঘুরে দাঁড়িয়ে পরের 2 সেট জিতে খেলায় সমতা আনেন জাপানের তারকা। এরপর পঞ্চম সেটে গড়ায় খেলার রুদ্ধশ্বাস শেষ শটে আলিফ তোলেন 29 পয়েন্ট আর গাকুতো তোলেন 26 পয়েন্ট, আর এতেই নতুন এক গল্পের নায়ক হয়ে ওঠেন আলিফ। হিল্লোল যুব সংঘের উদ্যোগে জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত সোনালী অতীতের খোঁজে শিরোনামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। রাজধানীর মিরপুরে পল্লবী ঈদগাহ মাঠে আয়োজন করা হয়। 2003 সালের সাফজয়ী দলের সদস্য আলফাজ কাঞ্চন, টিটু, বিপ্লব ভট্টাচার্যের মতো তারকা ফুটবলাররা এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন 8 দলের হয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিল্লোল যুব সংঘের সভাপতি শামসুল আরিফ বিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ ও কায়সার হামিদ। উদ্বোধনী ম্যাচে পল্লবী প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতিকে 1-0 গোলে হারিয়েছে প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে লালবাগ সোনালী অতীতকে একই ব্যবধানে হারিয়েছে নারায়ণগঞ্জ সোনালী অতীত। লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে পাড়ি দেবার পর থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলের চিত্র পুরোপুরি পাল্টে গেছে দেশটির ফুটবলের অর্থনীতিও। প্রত্যাশিতভাবে মেসির জার্সিও বিক্রির শীর্ষে। যুক্তরাষ্ট্রের MLS স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ওপর সেরা 25 জনের র্যাঙ্কিং করেছে ক্রীড়া সামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানাটিক্স, যেখানে শীর্ষে থাকা মেসির সাথে আছে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের নাম। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির কারণে মেজর লিগ সকারের ইন্টার মিয়ামির নামটা এখন থাকে খবরের শিরোনামে। 2023 সালের 15 জুলাইয়ের আগে যে দলটা ছিল একেবারে গড়পড়তা, তারাই এখন লিখছে নতুন ইতিহাস। টানা 3 মৌসুমে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী অধিনায়কের জার্সি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। MLS এর ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। MLS কর্তৃপক্ষ জানায় 2025 মৌসুমে 1 জানুয়ারি থেকে 1 মে পর্যন্ত লিগটিতে খেলা ফুটবলারদের মধ্যে মেসির জার্সি সবচেয়ে বেশি কিনেছেন ভক্তরা। এ সময় MLS স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ওপর ভিত্তি করে র্যাঙ্কিং করেছে ক্রীড়া সামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানাটিক্স। মেসির পরে জার্সি বিক্রির তালিকায় আছেন সতীর্থ লুইস সুয়ারেজ। শীর্ষ 20-এ এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারও আছেন, তিনি কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের 15 বছর বয়সী এই মিডফিল্ডার সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় 18তম। LM10 কল্যাণে ইন্টার মিয়ামির পাশাপাশি মেজর সকার লিগের আয়টাও এখন চরম তুঙ্গে। 2023 সালে ইন্টার মিয়ামিতে যোগদানের পর প্রথম 24 ঘন্টায় তার 10 নম্বর জার্সি বিশ্বব্যাপী সর্বোচ্চ বিক্রিত জার্সিতে পরিণত হয়েছিল, যা টম ব্র্যাডি, লেব্রন জেমস এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদেরও ছাড়িয়ে যায়। গত বছর ক্লাবটির জেনারেল ডিরেক্টর হ্যাভিয়ার অ্যাসেন্সি জানিয়েছিল মেসির আগমনে 2024 সালে ক্লাবটি প্রায় $20 কোটি বেশি আয় করেছে। একের পর এক স্পন্সর পেতে থাকে তারা মোটা অঙ্কের। ক্লাবের দর্শক সমর্থন বেড়ে যায় বহুগুণ, আর চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত তাদের এই আয় বেড়েছে প্রায় 17%। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল, সংকট নিরসনে পশ্চিমাদের চেষ্টা। ইরান ও গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এনসিপির দলীয় গঠনতন্ত্রের অনুমোদন, নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন শিগগির। ফেনীতে আবারও বন্যার আশঙ্কা, মুহুরী ও সিলোনিয়া নদীর 2 জায়গায় বাঁধে ভাঙন। এই ছিল এখনকার মতো, এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলোরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাই।